আজ এসে গেছি আমার লেখা ভাঙা গড়া গল্প নিয়ে। গল্পটি বলি তাহলে। ছোট্ট বাচ্চাটা দোলায় শুয়ে আছে। রাধা এইমাত্র দুধ খাইয়ে দোলায় দিয়েছে। এবার লক্ষ্মী হয়ে কিছুক্ষণ খেলবে, এটা জানে রাধা। বাচ্চাটার মুখ মুছিয়ে পাউডার মাখিয়ে গাল টিপে আদর করে সে। খুব ভালো বাচ্চা। পেট ভরা থাকলে নিজের মনে খেলে, নিজের হাত দিয়ে পাটা ধরে মুখে দেয়, আর রাধাকে না দেখলেই মুখ দিয়ে একটা শব্দ বের করে। এই কিছুদিনই বাচ্চাটা রাধার সঙ্গে খুব মিশে গেছে। হঠাৎ বাইরের কোনো লোকজন বাড়িতে এলে রাধাকেই বাচ্চাটার মা ভাবে। তবে এ বাড়িতে বিশেষ কেউ আসে না, এটা রাধার ভালো লাগে। রাধা সকাল 9টা নাগাদ আসে। বাড়ি ফিরতে ফিরতে রাত প্রায় 9:30 10টা হয়। তবু রাতটুকুই বাচ্চাটা থাকে ওর বাবা মার কাছে। না, বাবা মা না বলে শুধু বাবা বলাই ভালো। মার ছোঁয়াও পায় না বললেই হয়। ওর মায়ের সন্তান মানুষ করার কোনো মানসিকতাই নেই। কত লোকে কত কথা বলে মিসেস মুখার্জির নামে, রাধাও সবে কান দেয় না। রাধার নামেও তো কত কথা উঠেছিল, এখনো কত রকম কথা তাকে শুনতে হয়। শুধু লোকেরা বললে সে এক কথা, রাধার স্বামী সন্তানই এসব রটায়। তাই সে কারোর কথাতেই কান দেয় না। প্রথমে তার জীবন ছিল সম্পূর্ণ অন্যরকম। সচ্ছল সংসার, বাবা রেলের পদস্থ অফিসার। সংসারে বাবা মা ছাড়া তারা 3 বোন। বড় রঞ্জনা, রাধা মেজ, ছোট রিয়া। তারা সবাই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করত। এখন মনে হয় সেগুলো ছিল জীবনের সোনামাখা দিন। এরপরেই রাতের শুরু। তখন বয়স কত হবে, 12-13। মায়ের অসুখ শুরু। বাবার সঙ্গে আসা সেই ছেলে বা লোকগুলো কেমন অদ্ভুত চোখে আমায় দেখছে। আমি ভাবি, আমি যদি আঁকাটা ভালোভাবে শিখতাম তাহলে অনেক চোখ আঁকতাম, তার ভাষা আঁকতাম। চোখ যে মনের আয়না তা বুঝেছিলাম অনেক ছোটবেলাতে। আকাশে মেঘ করেছে, কালো হয়ে এসছে বাইরেটা। কিছু ছোট ছোট কাঁথা ছিল, ধুয়ে মেলে দিলাম। যদিও বৃষ্টি আসে ভিজবে না। বারান্দার মাথাটা ঢাকা। দুপুরবেলা এই এলাকার রাস্তাঘাট একেবারে ফাঁকা। ঘরের পাখাটা বাড়িয়ে দিয়ে বাচ্চাটার পাশেই শুলাম। ও দোলায় ঘুমোচ্ছে। আমার বাবাইও এরকম ঘুমোতো। আমার পাশে কতবার ভয় পেয়ে চমকে উঠত, জড়িয়ে ধরতাম 2 হাত দিয়ে। দেখতে দেখতে কত বড় হয়ে গেল বাবাই। মাত্র 16 বছর বয়সে এক তরুণের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। মা হঠাৎ মারা গেলেন। বোনকে হস্টেলে পাঠিয়ে দিয়েছিলাম। বাবার দেয়া সব দায়িত্ব কাঁধ থেকে ফেলে এক কাপড়ে বেরিয়ে এসেছিলাম সুনীলকে বিশ্বাস করে। বছর ঘুরতে না ঘুরতেই বাবাই এলো কোলে। এই বিয়ে হওয়া, মা হওয়া, সব কিছু যেন কিরকম একটা ভাবে হয়ে গিয়েছিল। এভাবে বিয়ে করার জন্য সবাই আমাকে ত্যাগ করেছিল, এমনকি ওর মা, ভাই, বোন পর্যন্ত। আসলে সুনীলরা খুবই মধ্যবিত্ত ছিল। ওর মা মেনে নেয়নি, তাই সুনীল আমাকে এক কামরার ভাড়া ঘরে এনে তুলেছিল। এর মধ্যে বাবাই হাঁটতে শিখলো, আর সুনীলও হাঁটতে আরম্ভ করলো, কিন্তু অন্যদিকে।
একজন আমার কাছে আসতে চায়, আমি আঁকড়ে ধরতে চায়, অপরজন আমার উপর মিথ্যে কিছু দোষারোপ করে আমার থেকে দূরে সরে থাকতে চায়। আমি বেরিয়ে পড়লাম কাজ খুঁজতে। পেয়েও গেলাম নার্সিংহোমে আয়ার কাজ। তবে এ কাজও সহজে হয়নি। বারবার ডাক্তার বাবুদের কাছে আবেদন করতে হয়েছে। আসলে বাইরের জগতে কাজের প্রয়োজন সকলেরই, সব জায়গাতেই লাইন। মনে সাধ ছিল আদর্শ মা হব, ছেলে মানুষ করব, ছেলে মা অন্ত প্রাণ হবে। মিথ্যে বলবো না, প্রথম দিকে সব ঠিকঠাকই চলছিল। 7-8 থেকেই বাবাই বদলাতে শুরু করলো। আমার প্রাণপাত করা খাটুনি ওর চোখে মজা হয়ে ধরা পড়ল। আমি নাকি কাজ করি না, ডাক্তারদের খুশি করি, যেমনটা ওর বাবা বলতো আর কি। বাবাই আস্তে আস্তে সুনীলের প্রতিচ্ছবি হলো। একদিন এ ধরনের কথায় রাগে আমার মাথায় আগুন জ্বলে উঠল। বাবাইকে এক চড় মেরেছিলাম, তাতে বাবাইয়ের সম্মানে আঘাত লেগেছিল। সেদিন কত যে কদর্য ভাষা আমাকে বলেছিল, আজ মনে করলেও আমি শিউরে উঠি। মাথা যখন ঠান্ডা হলো, ভাবতে থাকলাম, এত খারাপ কথা ও শিখলো কোথা থেকে? বাড়ি থেকে সেই যে বেরিয়ে গেল, আর ঢোকেনি। আরো প্রায় বছর 3 ওই বাড়িতেই ছিলাম। ওর বাবা তো আগেই চলে গিয়েছিল, এবার ছেলেও চলে গেল। মাঝে মাঝে কপালের দোষ দিতাম, কিন্তু এত দোষ কপাল রাখবে কোথায়? নিজের মনেই হাসতাম। আর অদ্ভুত একটা জোর আনতাম মনে, আমাকে বাঁচতে হবে, দেখতে হবে অনেক কিছু। আমি এত কষ্টে কখনো মরে যেতে চাইনি। আমি জানতাম মরে যাওয়া মানে তো পরাজয় স্বীকার করা। কে যেন কলিং বেল বাজালো। আইহোল দিয়ে দেখলাম একজন সেলসম্যান। তাকে বিদায় দিয়ে আবার বারান্দায় এলাম। বাইরেটা কেমন যেন থমকে আছে, এখনো বৃষ্টি হলো না। আজ আমি খুব ব্যস্ত মনে মনে। মনের আয়নায় নিজেকেই দেখিনি এক ঝলক। হিসেব কষি, 16 বছরে বিয়ে, 17 বছরের ছেলে, পাওয়ার হিসেব শেষ, বাকিটা সাদা। কিন্তু খরচ অনেক। 15 বছরে মায়ের মৃত্যু, 16 বছরে ঘর ছাড়া, এরপরেই সুনীলের থেকে দূরে সরে যাওয়া। হ্যাঁ, সুনীল এখন ব্যবসা করে একটা ফ্ল্যাট কিনেছে গড়িয়াতে, আর ছেলে আছে মধ্যম গ্রাম, ওখানে একটা পোল্ট্রি ফার্ম খুলেছে। লোকে বলে বাবাই এখন নিজের পায়ে দাঁড়িয়ে গেছে, কিন্তু ওদের জীবনে রাধার নাম হারিয়ে গেছে। লোক মুখেই শুনেছি আজ বাবাইয়ের ফুলশয্যা। বিয়ে খুব ভালোভাবেই হয়েছে। ওর বিয়ের খবরে আমি খুব খুশি হয়েছি মনে মনে, ওকে আশীর্বাদও করেছি, ওরা সুখী হোক। আবার কলিং বেল। বাচ্চাটা উঠে পড়েছে। আসলে বিকেল হলে ও আর শুয়ে থাকতে চায় না, ও আমার কোলে কোলে ঘোরে। ওকে কোলে নিয়েই দরজা খুললাম। দেখি মিস্টার মুখার্জি এসেছেন, সঙ্গে মনে হয় ওনার মা। বেশ বয়স্ক মানুষ, সাদা গরদ পরা, চোখে চশমা, মাথায় কাঁচা পাকা চুল, সব মিলিয়ে এক স্নিগ্ধ রূপ, এক মমতাময়ী মায়ের রূপ। আমি প্রণাম করতেই আমাকে জড়িয়ে ধরলেন। আমি যেন নিজের মায়ের স্পর্শ পেলাম। নাতিকে কোলে নিয়ে আদর করতে লাগলেন। বাচ্চাটা বেশি দেখে না তো তার ঠাকুমাকে, তাই ছটপট করতে লাগলো। কি মা, আমার নাতি তো একেবারে তোমার বশে চলে গেছে দেখছি। না না, আসলে কিছুদিন ওর কাছে থাকুন, দেখবেন আপনাকে ছাড়া ও আর কিচ্ছু চিনবে না, নিজের মনেই মাসিমা বললেন। তাই যদি হবে, তবে ওর সাথে ওর মায়ের সম্পর্ক কেন গড়ে উঠতে পারলো না বলো তো মা? আমি অন্য প্রসঙ্গে চলে গেলাম। মাসিমা, আমি আপনার জন্য এক্ষুনি চা করে আনছি, বসুন। বাচ্চাটাকে কোলে নিয়েই গেলাম রান্নাঘরে। ওভেনে জল চাপালাম। মিস্টার মুখার্জি ওকে নিতে এলেও গেল না তার কোলে। তিনি হাসি মুখে পরাজয় স্বীকার করে চলে গেলেন। আমার খুব খারাপ লাগছে। আসলে বাচ্চাটা ভীষণ আমার কোল ঘেঁষা হয়েছে। বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছি, এমন সময় মিস্টার মুখার্জি এলেন আমার ঘরে। আপনাকে একটা কথা বলি, আপনি আজ না হোক কালই কথা জানবেন। সুনীল আজ রেজিস্ট্রি করে বিয়ে করেছে। আমারই এক উকিল বন্ধুর কাছে রেজিস্ট্রি করতে এসেছিল। যতদূর জানি ও আপনাকে ডিভোর্স করেনি। আপনি যদি চান তাহলে কেস করতে পারেন। কথাটা শুনে কয়েক মুহূর্তে আমি যেন নিজেকে হারিয়েই ফেলেছিলাম। তারপরে নিজেকে গুছিয়ে নিলাম। আপন মনেই বলে উঠলাম, ভালোই হলো, পুরনো অধ্যায়ের সমাপ্তি হলো, আর সঙ্গে সঙ্গে বাপ ছেলের জীবনে নতুন অধ্যায়ের সূচনা হলো একসাথে। আজ আমার বাবাইয়ের ফুলশয্যা।
কথাটা শুনে মিস্টার মুখার্জি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন আর অস্ফুট স্বরে বললেন, কি অদ্ভুত, এমনও হয়? আজ তাহলে আমি যাই, কাল 9টার আগেই এসে যাব। আর হ্যাঁ, যদি ওর খিদে পায়, গরম জল ফ্লাস্কে ভরা আছে, আপনার মিসেসকে বলবেন একটু দুধ করে দিতে ওকে। রাধা, আজ আমার বাড়িতে আমার মা আছেন, এখানে রাতটা থেকে গেলে কি খুব অসুবিধা হবে? তাছাড়া রাতও অনেক হয়েছে। না না, অসুবিধে কিসের, আসলে বাড়িতে আরো ভাড়াটে আছে কিনা। এসব আপনি বুঝবেন না, আমি ঠিক চলে যাব। না মা, এত রাতে আর গিয়ে কাজ নেই। ও বলছিল তোমার বাড়ি এখান থেকে তো বেশ দূর, আর রাতে দাদুভাইকে খাওয়ানোর কথা কি যেন বলছিলে। তুমি জানো না বোধ হয়, আজ প্রায় মাসখানেক হতে গেল বৌমা বাড়ি ছেড়ে চলে গেছে। বলে গেছে দত্তক নেওয়া সন্তান সে কোনো দিনও মানুষ করতে পারবে না। এত দায়িত্ব বহন করবে না বলেই সে নিজে বাচ্চা নিতে চায়নি। তুমি ওর দায়িত্ব নাও মা, এদের বাঁচাও। তোমার বুকে আমার দাদু ভাইকে দেখে আমি ঠিক বুঝেছি দাদু ভাইয়ের আমার অযত্ন হবে না। আকাশের মুখ ভার ছিল সেই দুপুর থেকে। রাতের বেলা শুরু হলো প্রবল বৃষ্টি। বারান্দা থেকে কাঁথাগুলো তুলে দাঁড়িয়ে থাকলাম। চারিদিকে জলে ভরে যাচ্ছে, ঝাপসা হয়ে গেছে বাইরের সবকিছু। হবে নাই বা কেন? বৃষ্টির বর্ষণের সাথে চোখের জল মিলে মিশে সব একাকার। এই বৃষ্টিতে যাবেন কি করে? দেখছেন রাস্তার অবস্থা। চমকে উঠে রাধা। কখন যে মিস্টার মুখার্জি বারান্দায় এসে দাঁড়িয়েছে রাধা বুঝতেও পারেনি। তার উপস্থিতি টের পেয়ে একটু যেন লজ্জাই পায়। ঘরে ঢুকে জানলাগুলো বন্ধ করে। কোথাও বাজ পড়ার বিকট শব্দে ভয় পেয়ে কেঁদে উঠে বাচ্চাটা। রাধা দৌড়ে এসে তুলে নেয়। এই তো আমি, কি হয়েছে সোনা? ভয় নেই। পরম স্নেহে জড়িয়ে রাখে বুকের কাছে। শিশুও বোঝে তার নিশ্চিত নিরাপত্তা, প্রাণপণে জড়িয়ে থাকে রাধাকে। বাইরে ভিতরে জলের শব্দ এক তালে মিশে যেন খুশি স্পর্শ ছুঁয়ে যায় রাধাকে। চোখ বন্ধ করে রাধা অস্ফুট স্বরে বাচ্চাটাকে ডেকে ওঠে, বাবাই। শেষ হলো আজকের গল্প ভাঙাগড়া। গল্পটি অবশ্যই শুনবেন আর কেমন হয়েছে কমেন্ট করবেন প্লিজ। আর হ্যাঁ, যারা এই ইউটিউব চ্যানেলে আজ প্রথম আমার গল্পটি শুনছেন তাদের কাছে আমার অনুরোধ, দয়া করে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।